আচ্ছা, ক্লাস 11 দেখো আজকে একটা চ্যাপ্টার তোমাদের বলবো, স্থিতিস্থাপকতা। অলরেডি তোমরা ক্লাস 9-এ স্থিতিস্থাপকতা সম্পর্কে একটু জেনেছো। তো সেই স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি ব্যাপারটা কি? দেখো, যে কোনো বস্তুকে যদি তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করো, বস্তুটার কিসের চেঞ্জ হতে পারে? আকারে চেঞ্জ হতে পারে, আকার, আকৃতি, আয়তন এগুলো চেঞ্জ হতে পারে, শেপ চেঞ্জ হতে পারে। তাহলে শেপ চেঞ্জ হলে বস্তুটার মধ্যে নিজের থেকে একটা ইন্টারনাল ফোর্স ওর মধ্যে কাজ করে, একটা প্রতিক্রিয়া বল কাজ করে। যে বলটা কি করে না, বস্তুটাকে পূর্বের আকার বা আয়তনটা ফিরে পেতে সাহায্য করে। তো যে ধর্মের জন্য বস্তুটা তার পূর্বের আকার বা আয়তন ফিরে পেতে চায় সেটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। আরেকবার বলছি, যে কোনো বস্তুর উপর এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছো, যার জন্য তার আকার আয়তনের চেঞ্জ হচ্ছে, আকার এইসব চেঞ্জ হচ্ছে। তাহলে যে ধর্মের জন্য বস্তুটা তার পূর্বের আকার আয়তন ফিরে পেতে চায় বা ফিরে পায়, সেই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। নেক্সট আসছি, এই ইলাস্টিসিটি সংক্রান্ত কতগুলো টার্ম দেওয়া আছে। ইলাস্টিক লিমিট, এখানে লেখা আছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিট ফ্যাক্টরটা কি না, দেখো যে ফোর্স অ্যাপ্লাই করছো, ফোর্স অ্যাপ্লাই করলে একটা স্থিতিস্থাপকতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ফোর্সটা অ্যাপ্লাই করলে সে কি করবে না, তারপরে ওটা সরিয়ে না, তারপরে বস্তুটা তার আকার আয়তনটা আগের অবস্থায় ফিরে পেতে পারবে। তাহলে যে কোনো ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, একটা এক্সটার্নাল ফোর্সের নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা কাজ করবে। কারণ কি, পেনটাকে এমনভাবে বল প্রয়োগ করছো এটা ভেঙেই গেল, ব্রেক করে গেল। তাহলে ব্রেক যদি করে যায়, এ কি আর আগের অবস্থায় ফিরে পাবে? নিশ্চয়ই পাবে না। তাহলে একটা নির্দিষ্ট সীমা থাকবে, অ্যাপ্লাইড ফোর্সের একটা নির্দিষ্ট সীমা থাকবে, যে সীমা পর্যন্ত স্থিতিস্থাপকতাটা কার্যকর হবে, অর্থাৎ স্থিতিস্থাপকতাটা অ্যাক্টিভ থাকবে। সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। যে একটা স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটা ফোর্স, যেটা হচ্ছে যে সীমা, ফোর্সের যে সীমা পর্যন্ত এটা এই স্থিতিস্থাপকতার ধর্মটা কাজ করবে, সেটাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আচ্ছা, এরপরে চলে আসছে পারফেক্টলি ইলাস্টিক বডি। পারফেক্টলি ইলাস্টিক বডি, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনটা বলো দেখি? যে কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে, কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে আবার ফোর্সটা সরিয়ে দিই, তাহলে অ্যাপ্লাইড ফোর্স যদি সরিয়ে নিই, তাহলে পুরোপুরি বস্তুটা আগের অবস্থায় ফিরে আসবে, আগের আকার বা আয়তন পেয়ে যাবে, শেপটা পেয়ে যাবে। তখন সেই যে বস্তুগুলোকে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক বডি। অর্থাৎ আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে বস্তুর যে ডিফর্মেশন ছিল সেটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। সেই যে বডি, যে ধর্মের জন্য এটা হচ্ছে, সেটা স্থিতিস্থাপকতা। যে বডিগুলোর মধ্যে, যে বস্তুগুলোর মধ্যে এটা দেখাচ্ছে, তারা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক বডি। এরপরে চলে আসছে, দেখো পার্টলি ইলাস্টিক বডি। পার্টলি ইলাস্টিক বডি মানে পরিষ্কারই বুঝতে পারছো যে আংশিক, অর্থাৎ পুরোপুরি আগের অবস্থায় পাচ্ছে না, আগের অবস্থায় ফিরছে না, সে কিছুটা ডিফর্মেশন নিয়ে আগের অবস্থায় ফিরছে, তখন সেটাকে বলা হচ্ছে পার্টলি ইলাস্টিক বডি বা আংশিক স্থিতিস্থাপক বস্তু। তারপরে চলে আসছো যে পারফেক্টলি প্লাস্টিক বডি। পারফেক্টলি প্লাস্টিক বডি, এটাকে বলা হয় ইনইলাস্টিক বডি, অর্থাৎ স্থিতিস্থাপকতাটা সে আর প্রদর্শন করতে পারছে না এমন কিছু বস্তু আছে। কেমন কি না, কোনো বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করলে ও ডিফর্মেশন থেকেই গেল, ও কোনো অবস্থায় আগের সিচুয়েশনে আর ফিরছে না, তখন সেটাকে বলা হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক বডি অর ইনইলাস্টিক বডি, কিংবা সেটা হচ্ছে স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপকতা দেখাচ্ছে না এরকম বস্তু যেগুলো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক বডি। তারপরে চলে আসলো, এটা দরকার হয় পারফেক্টলি রিজিড বডি। পারফেক্টলি রিজিড বডি, পারফেক্টলি রিজিড বডির কনসেপ্টটা কেমন না, তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, ধরো দুটো বস্তু আছে, দুটো বস্তু কণার মধ্যে এই যে সেপারেশন, তাদের মধ্যে যে আপেক্ষিক যে অবস্থান, যত ইচ্ছা ফোর্স অ্যাপ্লাই করো না কেন, এই সেপারেশন এটা R1 R2 এর মধ্যে এই সেপারেশন যদি ধরো, এই সেপারেশনটা একই থাকছে, অর্থাৎ কোনো অবস্থায় এই দুটোর পজিশন চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ সেপারেশন বাড়ছেও না কমছে না।
এটা কি না কোনো সিস্টেমে যদি ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও ওই বস্তু সংস্থার যে কোনো দুটো বস্তু কণার মধ্যে আপেক্ষিক সরণ যদি না হয় তখন তাকে বলা হয় পারফেক্টলি রিজিড বডি, পারফেক্টলি রিজিড বডি। ওকে, এটা গেল। এবারে ভঙ্গুর বস্তু বা ব্রিটল সাবস্টেন্স। ভঙ্গুর বস্তু ব্রিটল সাবস্টেন্স কি না এটা একটা বস্তু, দেখো এটা কিরকম যে একটা স্থিতিস্থাপক সীমা আছে, তো স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কি হয় বস্তু উপর ফোর্স অ্যাপ্লাই করলে সরিয়ে দিলে ফোর্সটা আগের অবস্থায় চলে যাবে। কিন্তু ব্রিটল সাবস্টেন্সের ক্ষেত্রে কি হয় যে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পরে যখন তুমি আরেকটু ফোর্স অ্যাপ্লাই করবে তখন কি হয় না ওই অবস্থায় ভঙ্গুর অবস্থায় ওটা কি করে যে ব্রেক করে যাবে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমা এবং ব্রেকিং পয়েন্টের মধ্যে ব্যবধানটা ভীষণ কম। স্থিতিস্থাপক সীমা এবং ব্রেকিং পয়েন্টের মধ্যে ব্যবধানটা ভীষণ কম হওয়ার জন্য, অর্থাৎ বিস্তৃতিটা কম হওয়ার জন্য ও সহজে ব্রেক করে যায়, সহজে ভেঙে যায়। এটা বলা হয় ভঙ্গুর বস্তু। ভঙ্গুর বস্তু যেমন কি না কাদা মাটি, এটাকে শূন্য যদি মাটিকে যে কাদা মাটির ডেলা যদি শূন্য অবস্থা থাকে কিংবা কাঁচ টাঁচ একটা ফোর্স অ্যাপ্লাই করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলে একটু সীমা ছাড়িয়ে যাওয়ার পরে ওটা ব্রেক করে যায়, এগুলোকে বলা হয় ভঙ্গুর বস্তু। আচ্ছা, ডাকটাইল সাবস্টেন্স মেয়েদের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। ডাকটাইল সাবস্টেন্স কি না স্থিতিস্থাপক সীমা এবং ওই যে ব্রেকিং পয়েন্ট অসহভার যেটাই গেলে যে পর্যন্ত গেলে মানে যে ফোর্স অ্যাপ্লাই করলে ওটা কি হয় না ব্রেক করে যাবে বা ভেঙে যাবে। এই দুটোর মধ্যে বিস্তৃতিটা অনেকটা হয়। আবার বলছি, স্থিতিস্থাপক সীমা এবং ব্রেকিং পয়েন্ট আমি বলে দিচ্ছি, এই দুটোর মধ্যে অনেকটা বিস্তৃতি অনেকটা বিকৃতি ওর হতে পারে। ওদেরকে বলা হয় ডাকটাইল সাবস্টেন্স। বলে কি ব্যাপারটা এখনো ক্লিয়ার হয়নি কি না একটা সোনার পাত তাকে পিটিয়ে 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 খুব পাতলা করা যায়, যেটা অন্য কোনো ধাতু কিন্তু এতটা পাতলা করা যায় না, কারণ আগেই সেটা ভেঙে যাবে, না হলে সেটা ছিঁড়ে যাবে। তাহলে একটা সরু তার, সোনার তার কিংবা সোনার পাত পিটিয়ে পিটিয়ে অনেক সূক্ষ্ম করা যায় বলে তো অর্নামেন্টে ব্যবহার করা হয়। ওই জন্য এটাকে বলা হয় ডাকটাইল সাবস্টেন্স। কি না সোনা রূপো এগুলো হচ্ছে ডাকটাইল সাবস্টেন্স। এখানে একটা ছবি আছে দেখো, ভার বিস্তৃতির ছবি। ভার বিস্তৃতি মানে তুমি ওয়েট একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করছো, এটা হচ্ছে ভার। একটা তার আছে, এখানে যদি একটা ওয়েট দাও এটা কি লেন্থে বাড়বে, তাহলে যে ওয়েটটা চাপাচ্ছ এটাই ভার হিসেবে কাজ করছে। এবার তার মধ্যে বিকৃতি কি কি আসতে পারে, বিকৃতি মানে এটা বিস্তৃতি দিয়েই প্রকাশ করছে। দেখো ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, এখানে এ পয়েন্ট বলে একটা ফ্যাক্টর আছে, এ পয়েন্ট ও থেকে এ পর্যন্ত আস্তে আস্তে ভার বাড়াও বিস্তৃতিও বাড়ছে। দেখো ভার বাড়ছে, গ্রাফ আছে, ভার বাড়ছে বিস্তৃতি বাড়ছে। দেখো এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন কি ইন্ডিকেট করছে না ভার বিস্তৃতি পরস্পরের সমানুপাতিক। এটা কি ইন্ডিকেট করছে না এরা পূর্ণ স্থিতিস্থাপকতা দেখাচ্ছে, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপকতা, একবারে পারফেক্টলি ইলাস্টিক এই ফাংশনটা দেখাচ্ছে। এবার এ থেকে যখন আরেকটু ভার অ্যাপ্লাই করো, দেখো বিস্তৃতি এ থেকে বি তে একটা পয়েন্ট, যখন আরেকটু ভার বাড়িয়ে দিচ্ছি তখন বিস্তৃতি একটু থাকছে। বিস্তৃতি থাকছে মানে কি না বিকৃতি হচ্ছে, কিন্তু ভারটাকে সরিয়ে নিলে ও আগের অবস্থায় আসছে কিন্তু পুরোপুরি আসতে পারছে না, আবার হচ্ছে। এই জোন পর্যন্ত পারফেক্টলি ইলাস্টিক। এটা কি ইন্ডিকেট করছে ভার সরিয়ে নাও, বিস্তৃতি আবার আগের কন্ডিশনে, বস্তু আগের কন্ডিশনে চলে আসছে। আর একটু যদি বি পয়েন্ট পর্যন্ত যদি যাও তাহলে কি হবে না ভারটাকে সরিয়ে নিলেও পুরোপুরি আগের সিচুয়েশনে আসতে পারছে না, তখন কি না কিছুটা আংশিক স্থিতিস্থাপকতাটাও দেখাচ্ছে, পুরোপুরি আগের অবস্থায় আসছে না। অলমোস্ট আমরা ধরে নেব এই যে পুরো অংশটা এটা স্থিতিস্থাপকতা দেখাচ্ছে, এটা পূর্ণ স্থিতিস্থাপকতা, এটা কিছুটা হলেও দেখাচ্ছে, এটা অলমোস্ট স্থিতিস্থাপকতা দেখাচ্ছে। এরপরের ব্যাপারটা কি, এর পরেও যদি তুমি ভার অ্যাপ্লাই করো, লোড দাও, তখন কি হবে না ওটা ওই যে এক্সটেন্ড হয়ে যে থেকে যাবে প্লাস্টিক অবস্থায় থেকে যাবে, অর্থাৎ যেটা বেড়ে গেল সেই বাড়া অবস্থায় থেকে যাবে। অর্থাৎ এই যে সি পয়েন্ট এটাকে বলা হয় নতিবিন্দু বা ইল পয়েন্ট। সি পয়েন্টটাকে বলা হয় নতিবিন্দু বা ইল পয়েন্ট। নতিবিন্দুটা কি
না ভারের যে সর্বোচ্চ সীমামান পর্যন্ত বল প্রয়োগ করলে ওটা বিকৃত অবস্থায় বস্তুটা থেকে যাবে, সেই যে বিন্দু যেটা ভারের পয়েন্টের যে বিন্দু সেটাকে বলা হচ্ছে নতি বিন্দু বা ইল্ড পয়েন্ট। এরপরে দেখো আরো যদি বল প্রয়োগ করতে থাকো, আরো যদি ভার চাপাতে থাকো, দেখা যাবে যে একটা সময় পরে এসে ওভারলোড অবস্থায় চলে আসবে, অর্থাৎ অসহ ভার কন্ডিশনে এসে এটাকে বলা হয় ব্রেকিং লোড। যখন এরকম কন্ডিশনে আসবে তখন তার কিংবা যে বস্তুটা আছে সেটা কাট হয়ে যাবে, অর্থাৎ ছিঁড়ে যাবে কিংবা ভঙ্গপনে ভেঙে যাবে। তখন এই যে অবস্থাটাকে বলা হয় অসহ ভার, ব্রেকিং পয়েন্ট, এবং এটাকে বলা হয় অসহ ভারের জন্য কিংবা ব্রেকিং লোডের জন্য এটা ঘটছে, এটাকে ডি পয়েন্ট দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এই গ্রাফে ভার বিস্তৃতির গ্রাফ, এ পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপকতা, বি পর্যন্ত অলমোস্ট একটা স্থিতিস্থাপকতা দেখাচ্ছে, সিটাকে বলা হয় ইল্ড পয়েন্ট, কিছুটা বিকৃতি থেকেই যাচ্ছে, এবং সি পয়েন্টের কিছুটা বিকৃতি মানে কি বি পয়েন্টের পরে যখনই ফোর্স অ্যাপ্লাই করবে ওটা বিকৃতি থেকেই যাচ্ছে, এখানে আংশিক কোনো ব্যাপার নেই, এখানে স্থিতিস্থাপকতা দেখাচ্ছে না। এবার সি পয়েন্টের কিন্তু ব্রেক করে যায়নি, সি পয়েন্টে পুরোপুরি বিকৃতি থেকে যাচ্ছে, প্লাস্টিক অবস্থা দেখাচ্ছে, এটাকে বলা হয় নতি বিন্দু। আর ডি পয়েন্টে এলে আরো যদি ভার চাপিয়ে যাও ব্রেক করে যাবে। আচ্ছা এখানে দেখো দুটো টার্ম, একটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। পীড়নকে বলা, পীড়ন ইংলিশ টার্ম হচ্ছে স্ট্রেস, একটা স্ট্রেন। পীড়ন ব্যাপারটা কিরকম দেখো, কোনো বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করো, কোনো বস্তুর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করো, ধরো এই বস্তুটা আছে, এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, সঙ্গে সঙ্গে এই বস্তুটার মধ্যে একটা ইন্টারনাল রিঅ্যাকশন কাজ করবে। কি বলা হলো না, ফোর্স অ্যাপ্লাই করলে এর ডিফর্মেশন হবে, অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করলে হয়তো বস্তুটা এরকম করে বেঁকে গেল কিছুটা। তখন এই বস্তুর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করেছি আমি, এই বস্তুর মধ্যে একটা ইন্টারনাল রিঅ্যাকশন ফোর্স যেটা ক্রিয়েট করবে, যেটা কি না বস্তুটা আবার তার নিজের আকার ফিরে পেতে চাই, অর্থাৎ কার জন্য, ওই ইলাস্টিক প্রপার্টির জন্য। তাহলে এই যে রিঅ্যাকশন ফোর্স যেটা বস্তুর মধ্যে জেনারেট করবে, কেন করা হয়েছে না ডিফর্মেশন হয়েছিল বলেই বস্তুর মধ্যে একটা রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট করছে, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। ওই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া যেটা সৃষ্টি হয় সেটা একক ক্ষেত্রফলের উপর সৃষ্ট অভ্যন্তরীণ প্রতিক্রিয়া যেটা, সেটাই কিন্তু পীড়ন। আবার নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী অ্যাপ্লাইড ফোর্স যতটা হবে আর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল সেটাও ঠিক ততটা। অ্যাপ্লাইড ফোর্স যতটা নিউটনের থার্ড ল অনুযায়ী অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া বল সেটাও ঠিক সমান এবং বিপরীত হবে। এজন্য পীড়নটাকে কিভাবে প্রকাশ করা হয় না স্ট্রেস, স্ট্রেস সমান ফোর্স পার ইউনিট এরিয়া। ধরো একটা এ এরিয়া জুড়ে হচ্ছে, কতটা ফোর্স কাজ করছে, এফ ফোর্স, তাহলে অ্যাপ্লাইড ফোর্স সেটাই হচ্ছে ইন্টারনাল রিঅ্যাকশন ফোর্স। তাহলে এই ফোর্স ইন্টারনাল রিঅ্যাকশন ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে স্ট্রেস দিয়ে প্রকাশ করা হয়। এর ইউনিট কি না নিউটন পার মিটার স্কয়ার। আর স্ট্রেসের যদি আমি বলি যে মাত্রা কি হবে, ডাইমেনশন কি হবে, ফোর্সের মাত্রা বসাও আর এরিয়া এর মাত্রা বসাও, এল স্কয়ার এর মাত্রা বা ডাইমেনশন বাড়াবো। তাহলে স্ট্রেস সম্পর্কে জানলাম। বিকৃতিটা কি না বিকৃতি হচ্ছে যে ডিফর্মেশন যেটা হলো একক মাত্রায় যে মাত্রাগত যে বিকৃতি, অর্থাৎ ধরো একটা দৈর্ঘ্য একক এর দৈর্ঘ্য ছিল, তার লেন্থ ছিল, এটা হচ্ছে লেন্থ এল, লেন্থ প্রাথমিক দৈর্ঘ্য ছিল, প্রাথমিক দৈর্ঘ্য সাপোজ এল। এবার দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে, দৈর্ঘ্য বৃদ্ধি এল। তাহলে বিকৃতি যেটা সৃষ্টি হবে সেই বিকৃতি হচ্ছে এল বাই এল, এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। কার ক্ষেত্রে না দৈর্ঘ্যের ক্ষেত্রে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি এইরকম একটা টার্ম। তাহলে বিকৃতির ব্যাপারটা কি একক মাত্রায় যে মাত্রীয় পরিবর্তন, একক মাত্রায় যে মাত্রীয় পরিবর্তন সেটাই হচ্ছে বিকৃতি দিয়ে আইডেন্টিফাই করা। দেখো এবার এই যে পীড়ন, এই পীড়নটা মূলত দুই রকম ফ্যাক্টর কাজ করে। পীড়নটা দুটো হয়, একটা হচ্ছে নরমাল স্ট্রেস, নরমাল স্ট্রেস,
আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেস, এই দুটো নরমাল স্ট্রেস আর ট্যানজেনশিয়াল। এটাকে বলা হচ্ছে লম্ব পীড়ন আর এটাকে বলা হয় স্পর্শকীয় পীড়ন। এই দুটো কি কাজ করে? ধরো একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি নরমাল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে নরমাল স্ট্রেস হবে, নরমাল পীড়ন সৃষ্টি হবে। তাহলে নরমাল স্ট্রেসটার জন্য বস্তুর কিসের চেঞ্জ হয় না আয়তন দৈর্ঘ্যের চেঞ্জ হতে পারে। তাহলে যখন অভিলম্ব পীড়ন যখন কাজ করে তাহলে বস্তুর আয়তনের পরিবর্তন হতে পারে, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। এবার ট্যানজেনশিয়াল ফোর্সটা কেমন কাজ করে না সাপোজ এরকম একটা বস্তু আছে, এই স্পর্শক বরাবর একটা পীড়ন যখন কাজ করবে, ফোর্স অ্যাপ্লাই করলে তার পীড়ন কাজ করবে। তাহলে স্পর্শক বরাবর যখন পীড়ন কাজ করবে এটাকে বলা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স, এফটি। ট্যানজেনশিয়াল এটা কাজ করলে কি হবে না বস্তুর যদি এরকম শেপ থাকে, দেখো পরে শেপটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হবে। আয়তনের কোনো চেঞ্জ হলো না, শুধু কার চেঞ্জ হলো, আকারের চেঞ্জ হলো। তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স যদি অ্যাপ্লাই হয়, দেখো এই যে ফোর্স আমি অ্যাপ্লাই করছি বডির উপর, এটা হচ্ছে নরমাল স্ট্রেস কাজ করছে। যখন আমি এরকম ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই করব, স্পর্শক বরাবর যখন একটা প্লেনের সঙ্গে অ্যাপ্লাই করব, তখন সেটা কি কাজ করবে না তখন বস্তুর আকারের পরিবর্তন করবে, বস্তুর আকারের পরিবর্তন করবে, কিন্তু আয়তন ঠিক থাকবে, শুধু শেপটা চেঞ্জ হবে। তাহলে ট্যানজেনশিয়াল স্ট্রেসের জন্য কি হয় না শেপ চেঞ্জ হয়, আকারের চেঞ্জ হয়। আর নরমাল স্ট্রেসের জন্য আয়তন কিংবা দৈর্ঘ্য এগুলোর পরিবর্তন হতে পারে। নেক্সট আমরা চলে আসছি হুকস ল, যেটা ক্লাস 9 থেকে পড়েছো। হুকস লটা কি গো? পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকসের সূত্র যেটা ছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এইটাকে কাজে লাগিয়ে দেখো পীড়ন বিকৃতি যদি হয় তাহলে পীড়ন বাই বিকৃতি অর্থাৎ স্ট্রেস বাই স্ট্রেন, এটা একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট একটা, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক কোএফিসিয়েন্ট। এই ইলাস্টিক কোএফিসিয়েন্ট বিভিন্ন ভাবে আসে। দেখো কি ভাবে আসতে পারে, দেখো অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটো যখন কাজ করবে এটাকে বলা হচ্ছে লংজিটিউড। আচ্ছা এবার পীড়ন বাই বিকৃতি, দেখো স্ট্রেস বাই স্ট্রেন, এটা কি দিয়ে প্রকাশ করা হয়? ইলাস্টিক কোএফিসিয়েন্ট। ইলাস্টিক কোএফিসিয়েন্ট দেখো অনেক ভাবে আসবে, এগুলো তিনটে সাধারণত আছে তোমাদের। সেগুলো কি না মূলত তিনটে, সেগুলো কি না এক হচ্ছে ওয়াই ইয়ং গুণাঙ্ক, ইয়ং মডিউলাস বলা হয়। আর একটা হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয় বাল্ক মডিউলাস, আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর একটা আছে এন দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, শিয়ারিং মডিউলাস বা মডিউলাস অফ রিজিডিটি। তাহলে তিনটে জিনিস কাজ করে। একটা হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে পরিবর্তন হলে, ফোর্স অ্যাপ্লাই করলে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্যের যদি পরিবর্তন আমরা বিবেচনা করি তখন অনুদৈর্ঘ্য বিকৃতির কনসেপ্ট আসবে, অনুদৈর্ঘ্য পীড়নের কনসেপ্ট আসবে। সেখান থেকে যে গুণাঙ্ক পাবো, ইলাস্টিক কোএফিসিয়েন্ট পাবো, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক পাবো। ফোর্স অ্যাপ্লাই করলাম, তার জন্য কি আয়তনের চেঞ্জ আসতে পারে, তার জন্য যে ইলাস্টিক কোএফিসিয়েন্ট পাবো সেটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। ফোর্স অ্যাপ্লাই করলাম, আকারের পরিবর্তন হলো, তার জন্য যে মডিউলাস আসবে সেটাকে বলা হয় রিজিডিটি মডিউলাস।
তাহলে এরকম তিনটে ফ্যাক্টর আছে, তিনটে ফ্যাক্টর বলছি। তাহলে একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ংস মডুলাস। ইয়ং মডুলাস, এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ওয়াইটা কি? অ্যাকচুয়ালি লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, মানে অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এবার এটাকে কিভাবে প্রকাশ করা যায়? এফ বাই এ, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ছোট্ট দৈর্ঘ্য বৃদ্ধি, ধরো এটা হচ্ছে অরিজিনাল লেন্থ ছিল আগে, এটা চেঞ্জ হলো, তাহলে এটাকে এফ বাই এ উল্টে গেলে এল বাই এল। এদের কোনো মাত্রা নেই, শুধু এর মাত্রাটাই কাজ করবে। তাহলে এর ইউনিট কি হবে? নিউটন পার মিটার স্কয়ার, ডাইন পার সেমি স্কয়ার, কারণ এই দুটোর একক থাকে না। বিকৃতির কোনো একক নেই, কিন্তু পীড়নের যা ডাইমেনশন হবে, পীড়নের যা ইউনিট হবে, সেটাই ওয়াই এর ইউনিট হবে। ইয়ং গুণাঙ্ক গেল। আরেকটা হচ্ছে বাল্ক মডুলাস। এটাকে বলা হয় আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটা কি না কে দিয়ে প্রকাশ করা হয়? কে, কে সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন এটা এটাই, আয়তন বিকৃতি এটা ডেল ভি বাই ভি, ডেল ভি বাই ভি। তাহলে এই আয়তন পীড়ন, এই বল বাই ক্ষেত্রফলকে অনেক সময় প্রেসার দিয়ে প্রকাশ করা হয়, প্রেসার, চাপ, ডেল ভি বাই ভি, এটা বুঝে যাবে। তাহলে কে, তাহলে এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক বলা হয়। আবার একটা জিনিস দেখবে, সমনমতা কম্প্রেসিবিলিটি বলে একটা টার্ম থাকে, সেটা 1 বাই কে, অর্থাৎ আয়তন বিকৃতির অনন্য, সেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি বা সমনমতা। সমনমতা দিয়ে প্রকাশ করা হয় 1 বাই কে কে, রেসিপ্রোকাল অফ কে, সেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি কি না, তরল আর কঠিনের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি কিন্তু সবচেয়ে কম, নেই। তাহলে এই কেটা অনন্য, অর্থাৎ রেসিপ্রোকাল কি বলা হয়? কম্প্রেসিবিলিটি, এটা তোমরা পাবে। আচ্ছা, আরেকটা কি না মডুলাস অফ রিজিডিটি। এটা কি না এন দিয়ে প্রকাশ করা হয়। এন এটা ব্যাপার কি না এফ বাই এ, এটা তো থাকছে, এর নিচে ডেল এল এল, এরকম একটা ডেল এল বা এটা ছোট এলও ধরতে পারবে। এটা এফ বাই এ এর নিচে এটাকে থিটা হিসেবে ঠিক করা হয়, থিটা। এটা কি, এটা সম্পর্কে একটু আইডিয়া তোমাদের আছে, নরমালি বুঝতে পারছো। এই অংশটা কি, এইটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, দেখো ধরো একটা বই আছে তোমাদের কাছে, বই যদি তোমাদের যে বড় বইগুলো আছে এরকম যদি রাখো, বইয়ের উপরে এই দিকটায় উপরের অংশে যদি একটা ট্যানজেনশিয়াল ফোর্স কাজ করো, দেখো এখানে একটা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এই অংশটা কিন্তু নড়ছে না, এই অংশটা শিফট হয়ে যাবে, কিছুটা হলেও শিফট হবে। দেখো এরকম করে শিফট হবে, শিফট হয়ে এটা কোথায় গেল? এর আয়তনের চেঞ্জ হবে না, কিন্তু কার চেঞ্জ হবে? আকারের চেঞ্জ হবে। সাপোজ এই যে দৈর্ঘ্য যেটা চেঞ্জ হলো এল, আর এই যে অরিজিনাল লেন্থ ছিল যে অ্যাঙ্গেলটা এলো, যে অ্যাঙ্গেলটা মাপবো, দেখো সেটা হচ্ছে থিটা। তাহলে থিটা যদি স্মল হয় তাহলে এটা লেখা যায়, এই অংশ লেখা যায়
বা tan থিটা সমান এটা লেখা যায়। tan থিটা থিটা যদি খুব ক্ষুদ্র হয় তখন tan থিটা টেন্ডস টু থিটা হয়ে মাস। তাহলে থিটা ইকুয়াল টু L বাই। এখন দেখো যদি এটা হচ্ছে বিকৃতির পরিমাণ, যদি L ইকুয়াল টু 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু L। দেখো L ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি কোনটা বলছি না ক্রিন্তন বিকৃতি, এটাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি, এটাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক। ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক এটাকে বলা হয় কি না ক্রিন্তন পীড়ন বা শিয়ারিং স্ট্রেস, এটাকে বলা হয় শিয়ারিং স্ট্রেন। শিয়ারিং স্ট্রেনটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে থিটা। সেটা কি না এমন একটা ফোর্স অ্যাপ্লাই করলে যে ক্ষেত্রে কেবল আকারের চেঞ্জ হচ্ছে, কোনো আয়তনের পরিবর্তন হচ্ছে না। ধরো একটা বইকে রেখে একটা উঁচু বই উপরের পোর্শন যদি ফোর্স অ্যাপ্লাই করো ট্যানজেনশিয়ালি, দেখো বইটা একটু বেঁকে যায়, বেঁকে গিয়ে এরকম একটা শেপ দিল, তাহলে এই লেন্থটা সরে গেছে, এই লেন্থ অরিজিনাল ছিল, তাহলে এটা বাই এটা সমান থিটা হিসেবে প্রকাশ করা হচ্ছে। যখন L ইকুয়াল টু 1 হয়, এই যে L ইকুয়াল টু 1 হয় থিটা ইকুয়াল টু, তাহলে এরকম বলতে পারি যে L এর মান 1 মানে কি না দুটো এরকম প্লেন যদি ইউনিট দূরত্বে থাকে, একক দূরত্বে থাকে, দুটো প্লেন যদি একক দূরত্বে থাকে, তাহলে তাদের উপর যদি ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই হয় বা স্পর্শকীয় বল কাজ করে বা স্পর্শকীয় পীড়ন যদি ওখানে অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে একটা তলের রেসপেক্টে আরেকটা তলের যে আপেক্ষিক সরণ, একটা তলের রেসপেক্টে আরেকটা তলের আপেক্ষিক যে সরণ, সেটাকেই বলা হচ্ছে ক্রিন্তন বিকৃতি। সেটা কি দিয়ে প্রকাশ করা হচ্ছে থিটা দিয়ে। ওকে, এই কনসেপ্ট থেকে এরকম একটা রাশিমালা আমরা পেলাম। এক্ষেত্রেও দেখো থিটার কোনো একক নেই, মাত্রা নেই, n এর যে মাত্রা সেটা কি ওই নিউটন পার এর যে মাত্রা সেটা কি ফোর্সের মাত্রা বাই এরিয়ার মাত্রা, অর্থাৎ এই পীড়নের যে মাত্রা হবে, স্ট্রেসের যে মাত্রা হবে সেটাই এর মাত্রা, এর যে ইউনিট হবে সেটাই এর ইউনিট। এটাই। এখন আমরা একটা নতুন টার্ম জানবো, সেটা হচ্ছে পয়সনস রেশিও, পয়সনের অনুপাত। পয়সনস রেশিওটা কি? এটাকে পয়সনস রেশিও, এটাকে এরকম সিগমা দিয়ে প্রকাশ করা হয়, এটা কি অ্যাকচুয়ালি না অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি এটা সাপোজ কি রকম ব্যাপারটা না, সাপোজ একটা দ্বন্দ্ব আছে, একটা তার আছে, এখানে তুমি F অ্যাপ্লাই করলে, F যদি অ্যাপ্লাই করলে তার একটা লেন্থ চেঞ্জ হবে, লেন্থ যখনই চেঞ্জ হবে, সাপোজ এর লেন্থ চেঞ্জ হয়েছে, এর অরিজিনাল লেন্থ কি ছিল, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি না অনুদৈর্ঘ্য বিকৃতি লংগিটিউডিনাল যে স্ট্রেন হবে, লংগিটিউডিনাল স্ট্রেন অনুদৈর্ঘ্য বিকৃতি কি না স্মল l বাই ক্যাপিটাল L। সঙ্গে সঙ্গে পার্শ্বীয় বিকৃতি হবে, দেখো একটা তারকে যদি তুমি টানো, তারটা মোটা হবে না আরো সরু হবে, আরো সরু হয়ে যাবে, অর্থাৎ যে তার থিকনেস যেটা ছিল, তার রেডিয়াস যা ছিল আর একটু কমে যাবে, মানে এটা কিন্তু খুব টেনে যদি আমি লম্বা করতে পারি, এটার যে এরিয়া ছিল সেই এরিয়াটা কমে যাবে, অর্থাৎ এটা আরো একটু সরু হয়ে যাবে। অর্থাৎ সরু যদি হয় তাহলে এখানে এই পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে লিখতে পারি যে দেখো ডেল ডি বাই ডি, বল ডিটা কি না এখানকার যে ডায়ামিটার, এই যে ডায়ামিটার, ডেল ডিটা কি না এইটা এই ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে একটা ডেল ডি চেঞ্জ হবে, ডেল ডি চেঞ্জ হয় মানে তার তার কি ডায়ামিটারের একটু চেঞ্জ হবে, ডায়ামিটার ব্যাসের চেঞ্জ হবে,
ব্যাস কিংবা ব্যাসার্ধেরও চেঞ্জ। এটা ডেল আর বাই আর লিখতে পারো, দুই দুই কেটে যাবে, বা ডেল টি বাই ডি লিখতে পারো। অ্যাকচুয়ালি ডেল টি বাই ডি ছোট হাতেরও লেখা যায়, কোনো সমস্যা নেই। এটা ডি ছিল, এটা ধরো ডেল টি, তাহলে ডেল টি আর এটা ডি, ডি ফর ডায়ামিটার। এরপরে যদি এখানে লিখি এটা কি হবে না এল বাই এল। দেখো এই কারণটা বুঝতে পারছো, এটা পার্শ্ব বিকৃতি, এটা অনুদৈর্ঘ্য বিকৃতির কনসেপ্ট আগে থেকেই ছিল। পার্শ্ব বিকৃতি তার আগের ডায়ামিটার ছিল, এটা চেঞ্জ হলো, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। একটা জিনিস দেখো, এল যদি বাড়ে, এই লেন্থ যদি বাড়ে, তাহলে ডিটা কিন্তু কমবে। এল যদি বাড়ে ডিটা কমবে, ওই জন্য এটা যদি প্লাস হয়, এটা যদি বাড়ে তাহলে এটা অবশ্যই কমছে, উল্টো এফেক্ট হচ্ছে। ওই জন্য এখানে একটা নেগেটিভ সাইন থাকবে। সিগমা কখনো নেগেটিভ নয়, এইটা যদি তোমরা বসাও অটোমেটিক্যালি কেটে গিয়ে প্লাস হবে। কিন্তু এই নেগেটিভ সাইনটা কেন এলো না, এটা আর এটা পরিবর্তন পরস্পরের বিপরীত বলে এই নেগেটিভ সাইনটা এসেছে। তাহলে এই যে অনুপাত, দেখো এটাও একটা এটার কোনো একক নেই, এটার কোনো একক নেই। দেখো এই দুটো টার্ম যখন আমরা ভাগ করলাম, এদের কোনো একক নেই, এবং এটা একটা অনুপাত, পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এটা কি বলা হচ্ছে পয়সনস রেশিও। এবং এর যে ভ্যালুগুলো কি হয় না, এর ভ্যালুগুলো থিওরিটিক্যালি এর ভ্যালু -1 এর চেয়ে বড় হয় সিগমা, এটা থিওরিটিক্যাল। ভ্যালু, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কি হবে, বাস্তব ক্ষেত্রে -1 হয় না, এর 0 থেকে বড় হয় সিগমাটা 1-2 এর মধ্যে থাকে, এটা বাস্তব মান থাকে। প্র্যাকটিক্যালি এটা দেখা যায় বাস্তবে এই ভ্যালুর উপর এটা থাকে। তাহলে পয়সনস অনুপাত সম্পর্কে আমাদের নরমালি একটু জানলাম। নেক্সট, পয়সন অনুপাতের সর্বাধিক মান। পয়সনের অনুপাতের সর্বাধিক মান, এই জিনিসটা একটু যখন ছিল, সাপোজ এরকম একটা তার নেওয়া হলো, যার রেডিয়াস ব্যাসার্ধ আর ব্যাসার্ধের তার, যার লেন্থ দৈর্ঘ্য সমান এল। তাহলে আয়তন কত গো? আয়তন কি হয়, পাই আর স্কয়ার এল হয় না, পাই আর স্কয়ার, এখানে এল আছে, পাই আর স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু আমরা দেখলাম পাই আর স্কয়ার এল। আচ্ছা, এখন যদি আমরা লগ নিই, দেখো এই পাশে লগ নিলাম, এখানে লগ নিলাম এল এর পাই প্লাস লগ নিলে একদম তিনটে গুণ আছে, আলাদা করে যোগ হয়ে যাবে, ln আর স্কয়ার ln লগ লগ, বেস ই থাকলে ln লেখা হয়, আর না হলে লগ লেখা হয় বেস যদি n থাকে। আচ্ছা, এই এবারে লগের ডেরিভেটিভ তোমরা হয়তো অঙ্কে পড়েছো, যদি ডেরিভেটিভ নিই, ধরো লগ x আছে, লগ বা ln x আছে, ln x, এর যদি ডেরিভেটিভ নিই তাহলে কি হবে, সেটা 1/x হবে, অর্থাৎ d ln x বাই dt dx, এটা যদি হয় এটা 1/x হয়, এটা হচ্ছে ফর্মুলা। এর ডেরিভেটিভ যদি নিই তাহলে 1/x, তাহলে এখানে ডেরিভেটিভ নেব, তাহলে 1/x যদি হয়, এটা যদি ডেরিভেটিভ ফর্মে আমি যদি নিয়ে যাই, তাহলে 1/v হলো কার রেসপেক্টে, dv রেসপেক্টে,
1 বাই, যদি ডেরিভেটিভ নিই এখানে উভয় পাশে যদি ডেরিভেটিভ নিয়ে যাই দেখো ডিভি বাই ভি হবে। এই দেখো ডি অফ সামথিং, এই যে যদি করি এই dx টা উপরে গুণ হয়ে যাচ্ছে, দেখো dx টা তাহলে dx বাই dx, এই যে ডি বাই ডিভি বাই ভি। আচ্ছা এর ডেরিভেটিভ নিলে এটা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে। আচ্ছা এটা যদি নাও 2 টার্মটা বাইরে চলে আসবে, লগের বাইরে 2 টার্ম চলে আসবে, তাহলে 2 dr বাই r, এটা কি না প্লাস df বাই, এই জায়গাটা একটু খটামটো লাগতেও পারে, আরেকবার বলে দিচ্ছি। দেখো এখানে log x ছিল, এর যদি নরমালি এর উপরে যদি ডেরিভেটিভ নিই d dx of log x is equal to this, তাহলে d of this এই dx টা ওখানে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ডেরিভেটিভ এরকম করে যদি আমি লিখি তাহলে আলটিমেটলি এরকম জিনিসগুলো আসবে। এটা সংক্ষেপে আমরা ফিজিক্সে অনেক সময় কাজে লাগাই। এবার দেখো তোমাদের বলা হয়েছিল না যে দৈর্ঘ্য যদি বাড়ে, দৈর্ঘ্য বাড়লে এই রেডিয়াসটা কি হবে কমবে, বা ডায়ামিটার কি হবে কমবে। আচ্ছা এটা কখন হয় না যদি আয়তনটা ঠিক রাখতে হয়। আবার বলছি দৈর্ঘ্য যদি বাড়ে পাশাপাশি চেঞ্জ তখনই হবে যদি আয়তনটা ঠিক, আয়তন তো ঠিক, এখানে তো আর কেউ, এখানে আবার ওই বস্তুটা তো আর কেউ দিয়ে দিচ্ছে না, তাহলে ওই বস্তুটা যদি টানি লম্বা করি তাহলে অটোমেটিক্যালি এটা কমবে, অর্থাৎ আয়তনটা এখানে কি না ধ্রুবক, আয়তন যা ছিল আগে এখনো তাই আছে, তাহলে আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে এই টার্মটা কি না 0, যেহেতু dv = 0, কারণ আয়তনের তো পরিবর্তন নেই, তাহলে আলটিমেটলি আমাদের কি আছে এটা, তাহলে দেখো d2 dr সমান মাইনাস dl। এবার যদি এটাকে আমি লিখি দেখো এইদিকে চলে আসছে মাইনাস অফ, মাইনাসটা দিয়ে করে না dr বাই r dl বাই l ইকুয়াল টু দেখো হাফ, যাকে কি এই যে 2টাকে এদিকে পাঠাও, এটা নেগেটিভ সাইন। আচ্ছা এটা আমরা পয়সন্স রেশিওতে বলেছিলাম না del d বাই d, del d বাই d ও যা del r বাই r ও একই জিনিস, তাহলে এটা বাই এটা কি পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতিতে নেগেটিভ সাইন হয়, এটাকে কি বলা হয় পয়সন্স রেশিও, তার মানটা কত এলো 1/2, এবং এটা কি না আয়তন যদি কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে সিগমা ম্যাক্স যেটা হলো 1/2, যখন del v টা 0, del v যখন 0 হবে তখন সিগমা ম্যাক্স এর মানটা কত হবে গো 1/2 হাফ। আচ্ছা এই সম্পর্কিত আরেকটা জিনিস থাকে যে আয়তন বিকৃতির সঙ্গে অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক, আয়তন বিকৃতির সঙ্গে অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক। আচ্ছা এই যে অংশে আমি শুধু এইখানে চেঞ্জ করে দিচ্ছি হেডিংটা, আয়তন বিকৃতির সঙ্গে অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক, আয়তন বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির সম্পর্ক, আয়তন বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্ক। টার্মগুলো ঠিক একই রকম রাখলাম, আয়তন বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্ক, ঠিক একই ধরনের জিনিস রাখলাম। দেখো এই পর্যন্ত আমি এলাম, দেখো আয়তন যদি এরকম একটা জিনিস ধরি আর ব্যাসার্ধের একটা তার নাও, দৈর্ঘ্য যদি l হয় আয়তন কত পাই r স্কয়ার, v সমান এটা l এর যদি লগ নিয়ে পাশে সবগুলো লগ নেব, এর ডেরিভেটিভ নিলে এটা 0 হয়ে যাবে, নরমালি এটা আছে। এবারে ধরো আয়তন বিকৃতি বলেছি, তাহলে আয়তন বিকৃতি আছে মানে আয়তনের পরিবর্তন আছে, তখন এটাকে আর 0 ধরবো না, এটা আগের প্রবলেম করেছি। এখন দেখো এইখান থেকে এটা সম্ভব, তাহলে এখান থেকে এই del v বাই v এটা আয়তন বিকৃতি। আচ্ছা এখান থেকে
অনুদৈর্ঘ্য বিকৃতিটা, এটা অনুদৈর্ঘ্য বিকৃতিটা কমন না। অনুদৈর্ঘ্য বিকৃতি কি গো, ডেল এল, এই যে ডেল ডিএল, খুব ক্ষুদ্র বোঝাতে এটা ডিএল করতে পারি, ডিএল বাই এল, ডেরিভেটিভ করেছিলাম। আচ্ছা, এটা যদি কমন নিই, দেখো এটা 1 আসছে, তাহলে 1 আর প্লাস 2 dr by r del dl dl by l, এইটা দেখো এটা যদি কমন নিই তাহলে 1 প্লাস, আচ্ছা 1 প্লাস এটা যদি করি, আচ্ছা এই আগে আমরা একটা সিগমার মান পেয়েছিলাম, দেখো দেখি সিগমার মানটা এটা পেয়েছিলাম কিনা। সিগমার মান কি ছিল না, ডেল ডি ডি আর বাই আর ডি এল বাই এল, এটা ছিল কিন্তু দেখো এটা পেয়েছিলাম। এইটা আগে যখন পেয়েছিলাম এটা নেগেটিভ সাইন ছিল, নিজেরা একটু মনে করো, আগেই বুঝিয়েছি। তাহলে এটা যদি সিগমা হয় তাহলে এখানে প্লাস আছে, তাহলে কি এটা লেখা যায়, দেখো দেখি 1 মাইনাস 2 সিগমা, এইটা আসছে কিনা। দেখো এটার সঙ্গে এটা 2 এখানে করে দাও, তাহলে ডেল ভি ডিভি বাই ভি ডিভাইড বাই এটা, তাহলে এটাই হয়ে গেল। এটাই কি আয়তন বিকৃতি, এটা আয়তন বিকৃতি, এটা কি অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে আয়তন বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্ক যদি বার করতে বলে এটাই আমরা বার করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, পরের ক্লাসে আমরা ইলাস্টিসিটিটা শেষ করে তোমাদের কিছু অঙ্ক দেখিয়ে দেবো, স্যাম্পল অঙ্ক দেখিয়ে দেবো। তোমরা একটু বাড়িতে পড়াশোনা